আরশি শিহাবকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি কতটা খুশি তা আপনি ধারণাও করতে পারবেন না। আমি জানতাম শিহাব ভাইজা আপনি ঠিক এমনটাই মহান কাজ করবেন। আমার ভাই আর তুরার ভালোবাসাটাকে এক করে দেওয়ার জন্য আপনাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ। আরশির কথায় শিহাব ধীরে ধীরে চোখ বন্ধ করল। কেন জানি আরশির এই শীতল মিষ্টি স্পর্শ আজ তার কাছে অবাধ্য এক আশ্রয় মনে হচ্ছে। তার ভেতরের মন যেন চিৎকার করে বলল, শিহাব তুই হেরে যাসনি। এই স্পর্শ নিয়ে তুই সারা জীবন কাটিয়ে দে, তোর আর কিছু লাগবে না। শিহাব সেই ডাক উপেক্ষা করে চোখ খুলে আরশিকে ছাড়াতে যাবে, আরশি সাথে সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলল, আমার কি যে আনন্দ হচ্ছে বিশ্বাস করবেন না শিহাব ভাইয়া। দুইটা বিয়ে একসাথে। অফ। উত্তেজনায় আমার নাচতে ইচ্ছে করছে। শিহাবের মুক্তি পাওয়ার চেষ্টা আবারও নিভে গেল। না চাইতেও আরশিকে ছেড়ে দিল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরশি শিহাবকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব করল। তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে শিহাবের সামনে এসে দাঁড়াল। আরশি গভীর সহানুভূতি নিয়ে শিহাবের দিকে সরাসরি তাকিয়ে বলল, নিজের ভালোবাসা বিসর্জন দিতে আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? শিহাব আরশির কথায় বিদ্রূপের হাসি হেসে বলল, তুমিই তো স্বয়ং দিয়েছ শিক্ষাটা। তাহলে কষ্টের কি আছে? ভাগ্যে যা লিখন ছিল তাই হয়েছে কি। কথাটা বলেই শিহাব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। আরশির পাশ কেটে প্রায় উন্মাদের মতো দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। রাতের গভীর নিস্তব্ধতায় ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে তুরা। ফিসফিসে ঠান্ডা বাতাসে তার এলোমেলো চুলগুলো বারবার কপালে এসে আলতো করে কানের কাছে এসে যেন আদর করছে। তুরা একমনে ওই অন্ধকার দূর আকাশের দিক তাকিয়ে আছে। হঠাৎ তুরার নাকে তীব্র মিষ্টি গোলাপ ফুলের ঘ্রাণ এসে লাগল। তুরা আনন্দে প্রায় লাফিয়ে ওঠে। মাথা নিচু করে দেখে কেউ তার নাকের কাছে একটা তাজা লাল গোলাপ ধরেছে। আর পরের মুহূর্তেই কেউ তার চোখ দুটি খুব সাবধানে ধরে ফেল। তুরা অবলীলায় মুচকি হেসে চোখ বন্ধ করে রইল। এই স্পর্শ, এই উষ্ণতায় যে রৌদ্রের, তা চিনতে তার এক সেকেন্ডও সময় লাগল না। রৌদ্র তুরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গেই তুরাকে পিছন দিক থেকে অধিকারের সাথে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তুরার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে সে বলল, বোঝে গেছিস আমি এসেছি? কি করে টের পেলি? রৌদ্রের উষ্ণতায় তুরা একটু কেঁপে উঠে ধীরে স্বরে বলল, না বোঝার কি আছে? আপনার স্পর্শ আমার নিঃশ্বাসের মতো চেনা ঘে। তুরার কথায় রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গভীর ফিসফিস করে বলল, তাই? এখনো পুরোপুরি স্পর্শ করলাম না, এই আঙুলের আলতো ছোঁয়াতেই চিনে ফেলিস? তুরা প্রেমিকাকে উচিত শিক্ষা দেওয়ার ভঙ্গিতে শান্ত কণ্ঠে জবাব দিল, চিনতে হলে গভীরভাবে শরীরের স্পর্শ লাগে না। আলতো স্পর্শকেও যখন মন থেকে তীব্রভাবে অনুভব করা যায়, তখনই আসল মানুষটাকে চেনা যায়। রৌদ্র তুরাকে আবেশে আরও শক্ত করে জড়িয়ে ধরে কানের লতিতে মুখ ঘষে আদুরে গলায় বলল, বুঝেছি। আমার বউ অনেক বেশি বুদ্ধিমতী। ক্লাস নিতে হবে এখন থেকে প্রতি রাতে, সেটাই হবে আমাদের প্রতিদিনের পড়া। রৌদ্রের কথায় তুরা গরম স্রোতের মতো লজ্জায় জ্বলে উঠল। সে কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্র তুরাকে এমনভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, কি রে বউ, মন খারাপ কেন? কিছু ভাবছিস? তুরা আকাশের দিকে তাকিয়ে বুকের সমস্ত বাতাস টেনে নিয়ে ভারী গলায় বলল, আচ্ছা শিহাব ভাইজা আমাদের বাসায় কেন? রৌদ্র পুরোপুরি হতবাক হল। তুরা এখনও জানে না শিহাবের যে আরশির সাথে বিয়ে হয়েছে। পর মুহূর্তে নিজের ভুল বোঝল। এত ঝামেলার মধ্যে ও এসব জানবে কি করে? রৌদ্র তখন আস্তে করে গভীর শ্বাস তুরার ঘাড়ে ফেলে যন্ত্রণা মেশানো কণ্ঠে বলল, শিহাব আর আরশির বিয়ে হয়েছে গি। বিদ্যুতের ঝলকের মতো তুরার চোখ কপালে উঠে গেল। সে হিংস্র এক ঝটকায় রৌদ্রের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, কি হ হ। রৌদ্র তখন ধৈর্য ধরে সব কিছু তুরাকে খুলে বলল। সব শুনে তুরার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে পড়তে লাগল। আরশি তার জন্য নিজে আত্মত্যাগ করেছে। কোনো বনি বা আজ আরশির মতো করে নিজের সুখ এভাবে বিসর্জন দেয়, কথাটা তীরের মতো বুকে বিঁধতেই তুরা আর এক মুহূর্তও দাঁড়াল না। বায়ুবেগে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। পিছনে হতভম্ব রৌদ্র ছুটল। আরশি ঘুমের জন্য বিছানা যত্ন করে গুছিয়ে রাখছিল। শিহাব তখন ব্যালকনিতে আলো ছায়ার মাঝে নীরবে দাঁড়িয়েছিল। এমন শান্ত মুহূর্তে আর্তনাদের মতো শব্দ তুলে তুরা ঝড়ের বেগে রুমে ঢুকল।
এক মুহূর্ত না থেমে সে আরশিকে পিছন দিক থেকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে আকাশবাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল। আপু ও বলেই হাউমাউ করে কান্না শুরু করল। আরশি অবাক না হয়ে পারল না। শিহাবও কান্নার শব্দ পেয়ে ব্যালকনি থেকে রুমে ঢুকল। তুরাকে এভাবে কান্না করতে দেখে সেও থমকে গেল। রৌদ্র পিছনে পিছনে রুমে এল। শিহাব এক পলক রৌদ্রের দিকে তাকাল, তারপর দ্রুত আবার তুরা আর আরশির দিকে তাকিয়ে রইল। আরশি সামনের দিক ঘুরে তুরার ভেজা গাল থেকে চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল, কি হয়েছে সোনা? তুই হঠাৎ এভাবে কাঁদছিস কেন? তুরা বাচ্চাদের মতো ফুলে ফুলে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আপু তুমি এত ভালো কেন? পৃথিবীতে যে এত মহামূল্যবান আপু থাকে তা আমি তোমাকে না দেখলে জানতাম না। এত কেন ভালোবাসো আমায়, কেন? বলেই সে আরশিকে দম বন্ধ করা এক আলিঙ্গনে জড়িয়ে ধরল। আরশি তবুও হতবাক, তার বোঝে আসছিল না হঠাৎ তুরার কি হল। আমি বুঝতে পারছি না, আমাকে জড়িয়ে ধরে হঠাৎ তুই এই কথা বলছিস কেন? তুরা কান্নায় ভেঙে পড়া কণ্ঠে তার মুখ তুলে বলল, তুমি শিহাব ভাইয়াকে বিয়ে করে নিয়েছ। শিহাব ভাইয়া আমাকে পছন্দ করে এই চরম সত্য জানা সত্ত্বেও সেই বিষাদের বোঝা মাথায় নিয়ে তুমি নিজের জীবন বিসর্জন দিয়েছ। কেন করলে আপু এরকম? আরশি এখন আর কোনো লুকোচুরি না করে পুরোপুরি বোঝল তুরা কেন কাঁদছে। আরশি তুরার উন্মত্ত কান্না দুহাতে ধরে শক্ত করে বলল, আমি তোকে ভালোবাসি না, আমি তোর ভালোবাসার পবিত্রতাকে ভালোবাসি, যেইটা তুই আমার ভাইকে সত্যি করে বেসেছিস। বুঝেছিস? আর এক ফোঁটাও জল নয়। তুরা আবারও গভীর হাহাকারের সাথে বলল, আপু তুমি কি করে এমনটা করতে পারলে? তুমি নিজে কতবড় ঝুঁকি নিলে আমাকে পালাতে সাহায্য করে। আর তারপর শিহাব ভাইয়াকে বিয়ে করে নিলে। পরিবারের চোখে নিজেকে খারাপ বানালে। কেন আমাদের বাঁচাতে নিজেকে এত বড় অভিশাপ দিলে? এই কথাগুলো শিহাবের কানে তীরের মতো বিঁধল। ভিতরের সমস্ত কিছু ভেঙে গেল তার। শিহাব নিশ্চিত হল আরশিই ছিল সেই অদৃশ্য হাত। আর সেদিন বিয়ের সময় আরশির বলা আবেগময় কথাগুলো সবই ছিল তার এক নিখুঁত, হৃদয়বিদারক অভিনয়, যাতে শিহাব ক্ষোভে পাগল না হয়। এসব ভাবতেই শিহাবের বুক ভেঙে শ্বাস নিতে হল। সে আবার ব্যালকনিতে এসে দাঁড়াল। মানুষ এত ভয়ঙ্কর সুন্দরভাবে মিথ্যা বলতে পারে তা আরশির কাছ থেকে শিহাব শিখে নিল। আরশি তুরার কথাগুলো উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে তাকে আরও জোরে জড়িয়ে ধরে বলল, আমার কথা নিয়ে এক সেকেন্ডও চিন্তা করবি না। আর কে বলছে আমি বিসর্জন দিয়েছি? শিহাব ভাইয়া স্বর্ণের মতো খাঁটি। আমাকে রাজার হালে রাখছে আর সারা জীবন ভালো রাখবে। শোনো, আমি গর্ব করি এমন একজন স্বামী পেয়েছি। আমি শিহাব ভাইকে পেয়ে স্বর্গের থেকেও বেশি খুশি, বুঝেছিস? তুরাও আরশিকে জড়িয়ে ধরে দীর্ঘ নীরব কান্নায় ডুবে রইল। আরশি যে সব কিছুই ঢেকে দেওয়ার জন্য বলছে তা তুরা আরশির ফ্যাকাশে মুখ দেখেই বুঝতে পারল শিহাব এখনও আরশিকে স্বীকার করেনি। এই কষ্ট নিয়েই তুরা আরশিকে ছেড়ে ধীরে ধীরে রুমের চারপাশে তাকাল, দেখল শিহাব সেখানে নেই। ব্যালকনি ছাড়া আর কোথায় যাবে, এসব ভাবতেই তুরা অপরাধবোধের ভার নিয়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এগোল। তুরার পিছন পিছন আরশি যেতে যাবে, সাথে সাথে রৌদ্র তার হাত ধরে বলল, ওদেরকে একটু একা বলতে দে। এখন যাস না। রানিং। শিহাব পাথরের মতো নিশ্চুপ হয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তুরা একদম শিহাবের পিছন ঘেঁষে এসে দাঁড়াল, কিন্তু দূরত্ব বজায় রাখল। তার দুহাত ভয়ে কাচুমাচু হচ্ছে, শিহাবের সঙ্গে ঠিক কিভাবে কথা বলা যায় সেই সাহসটাই সে সংগ্রহ করতে পারছে না। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা বজায় রাখার পর সব দ্বিধা ঝেড়ে ফেলে তুরা কাপা কাপা, প্রায় ফিসফিসে গলায় ডাক দিল, শিহাব ভাইজা। তুরার আকুল কণ্ঠস্বর শুনে শিহাব তড়িৎ গতিতে চমকে উঠল। সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকিয়ে দেখল সামনে তুরা দাঁড়িয়ে আছে। শিহাব তুরাকে দেখে মুখে একটি প্রাণহীন, শীতল, কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তুরা ভাবি, কিছু বলবা? শিহাবের মুখে ভাবি ডাক শুনে তুরা হতভম্ব হয়ে গেল। এই সুঠামদেহী, গম্ভীর পুরুষটি, যে কিনা তার থেকে বয়সে ঢের বড়, সে তাকে, এই নিতান্ত ছোট মেয়েটিকে, ভাবি বলে সম্বোধন করছে। এই চিন্তা মাথায় আসতেই তুরা বিস্ময়ে চোখ গোল করে শিহাবের দিকে অবিচল দৃষ্টিতে তাকিয়ে রইল। শিহাব তুরার অবিশ্বাস মাখা, ফ্যালফ্যাল চোখের চাহনি দেখেই সবটা বুঝে গেল। শিহাব পুনরায় সেই কৃত্রিম, সামান্য হাসিটা ঠোঁটে ফুটিয়ে বলল, অবাক হচ্ছ তো ভাবি কেন ডাকছি? আসলে রৌদ্র আর আমি বয়সে প্রায় সমান হলেও এখন সম্পর্কের খাতিরে রৌদ্র আমার বড়। আর তুমি যেহেতু রৌদ্রের জীবনসঙ্গিনী, তাই তুমিও এখন থেকে আমার সম্মানীয় গুরুজন।
তাই এই ভাবি ডাকটাই আমার কাছে সঠিক মনে হয়। কিছু মনে করো না। এনিওয়ে কিছু বলবা? শিহাবের কথায় তুরা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেল। শিহাবের এই ভাবি সম্বোধন আর তার কথার অন্তর্নিহিত অর্থ তুরার কানে যেন অপরাধবোধের তীব্র চিৎকার হয়ে বাজল। তুরা মাথা নিচু রেখেই খুব আস্তে করে বলল, শিহাব ভাইজা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো বিধাতার লিখন অন্যরকম ছিল, তাই আপনার সাথে আমার মিল হয়নি। আহ! পৌই! তুরার বাক্যটি অসমাপ্ত রেখেই শিহাব দ্রুত উল্টোদিক ঘুরে গেল। সে ব্যালকনির গ্রিল ছেড়ে অন্ধকার, নীরব আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, বিধাতা চাননি? নাকি তুমিই চাওনি তুরা ভাবি? শিহাবের কথায় তুরা কি জবাব দেবে, যেন মুহূর্তের জন্য তার মুখ থেকে কথা সরছে না। তবুও সে কষ্ট করে নিজেকে স্থির রেখে বলল, এখন এইসব পুরনো চাপা কথা না তুললে কি হয় না শিহাব ভাইজা? শিহাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিধল। আমি কি এসব বলতে এসেছি? তুমিই তো এসে আলাপ শুরু করলে গে। তুরা লজ্জা ও অস্বস্তি কাটিয়ে একটু সাহস নিয়ে বলল, ইয়ে মানে শিহাব ভাইয়া, আরশি আপু অসাধারণ একজন মানুষ। আপনাকে সে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আমি জানি। আমি আপনার কাছে চিরকাল অপরাধী, কিন্তু এই অপরাধী হিসেবে আমি আপনাকে শুধু একটা মিনতি করছি, আরশি আপুকে কখনো কষ্ট দিয়েন না। দেখবেন, আপনার মনের ভেতরে যে আঘাতের ক্ষতগুলো জমে আছে, আরশি আপু সেইগুলোতে স্নেহভরা মলমের মতো ধীরে ধীরে শান্তি এনে দেবে, সব সারিয়ে তুলবে। জীবন আর সময় কখনো এক থাকে না, শিহাব ভাইজা, তেমনি মানুষের মনও সবসময় স্থির থাকে না। আজ আপনি গভীর বেদনায় ভারাক্রান্ত, কিন্তু সামনে এমন সুন্দর দিনও আসবে, যখন তীব্র, একনিষ্ঠ সুখে আপনি পাগল হয়ে থাকবেন। আর সেই পাগল হওয়ার প্রধান কারণটাই হবে আরশি আপু। আর আরশি আপুর কোনো দোষ নেই শিহাব ভাইয়া। আপু শুধু আমাকে একটুখানি সাহায্য করেছিল। আসলে আমি রৌদ্রকে প্রাণ দিয়ে ভালোবাসি। আরশি আপু সাহায্য না করলেও আমি এমনিতেও চলে যেতাম। আপনি তো তখন নিজেই বলেছিলেন, যখন তীব্র ভালোবাসা মাথায় চড়ে বসে, তখন দুনিয়ার কোনো নিয়ম, কোনো ঠিক ভুল তার কাছে গুরুত্ব পায় না। ঠিক তেমনি আমারও তখন কিছুই মাথায় আসত না। তাই আমার করজোড়ে অনুরোধ, আমাকে পালাতে সাহায্য করার জন্য আরশিকে কখনো দোষারোপ করবেন না, ভুল বুঝবেন না। আরশির মতো একজন আপু পেতে ভাগ্যের জোর লাগে, আর সেই ভাগ্যটা পৃথিবীতে খুব কম মানুষেরই থাকে। আর সেই কম ভাগ্যবানদের মধ্যে আমি একজন। আজ আমি যেমন আপুকে নিয়ে গর্বিত, একদিন আপনিও আপুকে নিয়ে মাথা উঁচু করে গর্ব করবেন, আমার এই কথাটা মিলিয়ে নিয়েন শিহাব ভাইয়া গি। কথাটা বলেই তুরা এবার বিনয়ের সাথে দুই হাত জোর করে বলল, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর পারলে আমাকে মাফ করবেন শিহাব ভাইজা। আর আরশি আপুকে জীবনে কখনো কষ্ট দেবেন না, এই মিনতিটুকু আমি আপনার কাছে গচ্ছিত রাখছি। কথাটি শেষ করেই তুরা আর এক মুহূর্তও সেখানে শ্বাস ফেল না। সে প্রায় দৌড়ে সোজা সেখান থেকে বেরিয়ে মুহূর্তেই দৃষ্টির আড়াল হয়ে গেল। তুরা যেতেই খুব সন্তর্পণে আরশি ব্যালকনিতে এল। শিহাব তখনও স্থির, নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আরশি মনে করছে তুরাকে পালাতে সে যে সাহায্য করেছিল, এই কারণে শিহাব হয়তো তার প্রতি প্রচণ্ড রেগে আছে। এসব ভেবে আরশির বুক কাঁপছে। আরশি তাই দুহাতের মুঠি শক্ত করে, মাথা নিচু করে ভীষণ নরম ও নিচু গলায় ডাক দিল শিহাবকে। শিহাব ভাইয়া, আপনি কি আমার উপর রেগে বম হয়ে আছেন? শিহাব আরশির ভীরু প্রশ্নটা শুনে মুহূর্তেই বুঝতে পারল আরশির মনের ভয়টা কোথায়। শিহাব শান্ত শীতল কণ্ঠে বলল, না, রাগ করার কি আছে তাতে? যে থাকতে চায় না, তাকে কি শিকল দিয়ে বেঁধে রাখা যায়? কথাটা শুনতে সোশ্যাল মিডিয়ার ক্যাপশনের মতো শোনালেও এটাই তো জীবনের নগ্ন বাস্তব। আরশির মনে তবুও সন্দেহ ও অস্থিরতা দূর হল না। বিশ্বাস করুন শিহাব ভাইজা, ভালোবাসার কাজে সাহায্য করা কর্তব্য, তাই আমিও তুরাকে পাগিউ। আরশির বাক্যটি শেষ হওয়ার আগেই শিহাব আচমকা দুই হাতে নিজের কান চেপে ধরে তীব্র বিরক্তি আর ক্রোধে চিৎকার করে উঠল, জাস্ট স্টপ ইট, আরশি। আমি এসব সাফাই শুনতে চাই না। আমি কি এক সেকেন্ডের জন্যেও বলেছি আমি তোমার উপর রাগ করেছি? তোমরা দুজন কি পেয়েছ আমাকে? একজন এসে গভীর আঘাত দিয়ে যাবে, আর অন্যজন এসে সেই ক্ষতে মলম দিতে চাইবে? না, আমার জীবন তোমাদের নাটকের ক্ষেত্র বা কারও বন্দিশালা হবে না, বুঝেছ? বিশেষ করে দুজনই আমার থেকে দূরে থাকবে। আর বিশেষভাবে আরশি, তুমি আমার থেকে একদম দূরে থাকবে। কথাটা বলেই শিহাব যেতে নিবে, হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে আরশির দিকে ঘুরে তাচ্ছিল্য হেসে বলল, আচ্ছা আরশি, মানুষ কেন পাষাণে পরিণত হয়? যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তারে কেন আমরা কোনোদিনও পাই না?
আবার যারে ভুলেও চাই না তাকেই কেন আমরা অনিবার্যভাবে পাই? শিহাবের কথায় আরশি মাথা আরও গভীরভাবে নিচু করল। শিহাবের আবেগময় তীব্র হতাশাভরা কথাগুলো যেন সুচালো তীরের মতো এসে বিধল আরশির ক্ষতবিক্ষত হৃদয়ে। শিহাব আরশির বিমর্ষ করুণ নীরবতা দেখেই বুঝে গেল এই কঠিন রুথ কথাগুলোর কোনো জবাব আরশির কাছে নেই। শিহাব আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে আরশিকে পেছনে ফেলে নির্বে রুমে এসে বিছানার এক প্রান্তে দেয়াল ঘেঁষে শুয়ে পড়ল। আরশি তখনও ব্যালকনির কাছে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তার অবাধ্য চোখ থেকে গোপনে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু ঠিক কিসের জন্য ঝরছে আরশি নিজেও বুঝতে পারল না। তবে শিহাবের তীব্র প্রত্যাখ্যানের মতো কথাগুলো তাকে যে ভীষণ আঘাত দিয়েছে সেটা স্পষ্ট। এই চোখের জল কি তবে সেই গভীর ক্ষতের প্রমাণ? কিন্তু আরশি তো শিহাবকে কখনো ভালোবাসেনি, তাহলে কেন শিহাবের কথায় তার বুকে এতটা ধাক্কা লাগল? তার মনে হল কেউ যেন ভেতর থেকে তার হৃৎপিণ্ডে একটা ধারালো তীর বিধিয়ে দিল। তুরা রুমে এসে অবাক, তার বিছানার ঠিক মাঝখানে পায়ের উপর পা তুলে আয়েশ করে শুয়ে আছে রৌদ্র। তুরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? আমার রুমে? এখনো ঘুমাননি কেন? যান গিয়ে আপনার রুমে ঘুমান, অনেক রাত হয়েছে তো। তুরার কথায় রৌদ্র বিছানায় হেলান দিয়ে আলতো করে উত্তর দিল, আরে ঘুমানোর জন্যই তো শুয়ে আছি গু। তুরা বিরক্তি মেশানো বিস্ময়ে বলল, তো আমার রুমে কেন? আপনার রুমে যান। রৌদ্র ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, বিয়ে কি আমি শুধু বউয়ের মুখ দেখার জন্য করেছি? মগের মুল্লুক পেয়েছিস নাকি আমাকে যে আমি আমার ঘরে থাকব আর তুই তোর ঘরে থাকবি? রৌদ্রের কথা শুনে তুরা চোখ শুরু করে বলল, মানে কি বলতে চাইছেন আপনি, খুলে বলুন তো। রৌদ্র বিছানায় উঠে শরীরটাকে টানটান করে বসল এবং দুষ্টু হাসি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, কাছে আয়, হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি আমি ঠিক কি বলতে চাইছি গু। তুরা আতঙ্কে ঠোঁট কাঁপিয়ে তুতলাতে শুরু করল, কি আমি বুঝতে চাই না। আপনি আপনার রুমে যান তো। আমি ঘুমাবো, আমার ভীষণ ঘুম পেয়েছে গি। রৌদ্র বিদ্যুতের বেগে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। রৌদ্রকে এভাবে হিংস্র বেপরোয়া গতিতে নামতে দেখে তুরা আতঙ্কে কাঁপতে কাঁপতে পিছাতে লাগল। তুরার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ হয়ে গেল, আসলে আমি ভীষণ ভয় পাচ্ছি। প্লিজ আপনি আপনার রুমে যান। রৌদ্র তুরার দিকে ধীরে ধীরে শিকারীর মতো স্থির পায়ে এগোতে এগোতে দুষ্ট হেসে বলল, নো বেবি, দ্যাট ওন্ট হ্যাপেন। বিয়ে করেছি আজ 3 দিন, কিন্তু এখন পর্যন্ত বুকে ভালোরকম ছুঁয়েও দেখিনি। আজকে আমি তোকে খুব গভীরভাবে ছোঁব, যতটা গভীরে ছুলে তুই আতঙ্কে কাঁপবি, প্রতিটা নিঃশ্বাসে কাঁপবি। গট ইট মাই ওয়াইফ। তুরা পিছাতে একদম দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে গেল। আর রৌদ্র এক লহমায় হিংস্র গতিতে এগিয়ে এসে তুরাকে তার 2 বাহুর মাঝে দেয়ালের সঙ্গে চেপে ধরল। তুরার ভয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, আর রৌদ্রের উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি তার মুখের উপর এসে আছড়ে পড়ছে। রৌদ্রের চোখজোড়া গভীর নেশায় আচ্ছন্ন। সে তুরার দিকে স্থির তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশেষ করে তুরার ঠোঁটের কোণে থাকা সেই ছোট্ট তিলটির দিকে তার চোখ যেন আটকে গেল, দৃষ্টি আরও নেশাচ্ছন্ন হয়ে উঠল। তুরা যেন পাথর হয়ে গেল, বরফের মতো দাঁড়িয়ে রইল রৌদ্রের সেই বিপদসংকেত দেওয়া নেশালো চোখের দিকে তাকিয়ে। রৌদ্র তুরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট ধীরে ধীরে শিকারীর মতো এগিয়ে যেতে লাগল। রৌদ্রের মতলব বুঝে তুরা আতঙ্কে নিমেষে চোখ বন্ধ করল। সে ভয়ে জামা শক্ত হাতে খামচে ধরল আর ভীষণভাবে কাঁপতে শুরু করল। রৌদ্র ঠোঁট নিয়ে এগিয়ে যখনই তুরার ঠোঁটে স্পর্শ করবে, ঠিক তখনই দেখল তুরা ভয়ে থরথর করে কাঁপছে। রৌদ্র তুরার এই অবস্থা দেখে বিজয়ীর হাসি হাসল। তার ঠোঁটটা তুরার কাঁধের কাছে নামিয়ে আনল এবং টুপ করে একটা উষ্ণ চুম্বন তুরার কাঁধে ছোঁয়াল। রৌদ্রের সেই ভিজে ঠোঁটের আকস্মিক স্পর্শ পেতেই তুরা বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল। রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে মিহি আবেদনময়ী কণ্ঠে ফিসফিসিয়ে বলল, বিলিভ মি বউ, আই অ্যাম গেটিং কমপ্লিটলি কন্ট্রোললেস। তোকে খুব আদর করতে ইচ্ছা করছে এখনই তোর মাঝে ডুব দেই। অ্যান্ড মাই থিং ইজ অলরেডি ইরেক্টেড বিকজ অফ ইজোর ট্রেম্বলিং। ওইটা আমাকে বড জ্বালাচ্ছে বিকজ ইট ওয়ান্টস টু গো ইনসাইড ইউ। রৌদ্রের এমন নির্লজ্জ উত্তেজক কথায় তুরার চোখ আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। লজ্জায় তার কান ও গলা যেন আগুনে পুড়ছে আর সেখান থেকে যেন ধোঁয়া বের হতে লাগল। রৌদ্র কি সব নির্লজ্জ ঠোঁটকাটার মতো কথা বলছে? তুরার ভাবনার মাঝেই রৌদ্র তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে গভীরভাবে নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু কি করব বল? আমি তোর স্বামী, তাই একজন স্বামী হয়ে স্ত্রীর এই দুর্বলতার সুযোগ নিতে পারি না।
তাই তুই যখন মন থেকে নিজে থেকে আমাকে কাছে ডাকবি তখনই আমি তোর কাছে যাব। তবে মনে রাখিস আমার কিন্তু ধৈর্য সীমিত। বেশি ধৈর্য পরীক্ষা করিস না, কেমন? আমার লক্ষ্মী বউ। ঘুমা, গুড নাইট। কাল দেখা হবে। বাসর ঘরে রেডি থাকিস। আই উইল বি ওয়েটিং ফর ইউ, হ্যাভ আ সুইট ড্রিম। কথাটা বলেই রৌদ্র তুরার মুখে আলতো করে একটা উষ্ণ, লম্বা ফু দিল। সেই ফু যেন তুরার স্নায়ুতন্ত্রে বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। রৌদ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না, শিকারী যেন তার শিকারকে লোভ দেখিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রৌদ্র রুম থেকে আড়াল হতেই তুরা আতঙ্কে ছুটে গিয়ে দরজার ছিটকিনি লাগাল। তারপর দেয়ালে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে অনিয়ন্ত্রিত বড় বড় শ্বাস নিতে লাগল। এই লোকটা কাছে এলেই তার কেন এমন অদ্ভুত, দুর্বোধ্য ভয়ঙ্কর অনুভূতি হয়, সেই ভাবনাতেই তুরা হিসেবা মিলাতে পারছে না।